জম্মু কাশ্মীরের জম্মুতে পাকিস্তানের ড্রোন হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তবে একই সাথে যে হামলা পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করতে জম্মুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ওমর আবদুল্লাহ বলেন, জম্মু শহর ও তার আশেপাশের এলাকায় পাকিস্তানের ড্রোন হামলা ব্যর্থ হওয়ার পর তিনি জম্মু যাচ্ছেন পরিস্থিতি পর্যালোচনার জন্য। এদিকে জম্মু শহরের স্থানীয় এক বাসিন্দা ভারতীয় সংবাদ মাধ্যম ANI-কে জানান, গতকাল রাত 10টার দিকে প্রথম বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। এই বিস্ফোরণের পরপরই পুরো শহরে বিদ্যুৎ চলে যায়। এদিকে ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী BSF এর এক মুখপাত্র জানিয়েছেন, গতকাল জম্মুতে ড্রোন হামলার পাশাপাশি জম্মু কাশ্মীরের সাম্বা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল কয়েকশো পাকিস্তানি। সেই চেষ্টা রুখে দেওয়া হয়েছে। পাক ভারত সংঘাত নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, জানাবেন যে জম্মু সহ ভারতের কয়েকটি রাজ্যে গতরাতে ব্যাপক হামলা পাল্টা হামলার খবর পাওয়া গেছে। সেখানকার এখন পরিস্থিতি কেমন দেখছেন? ক্ষয়ক্ষতির কোনো তথ্য আছে কিনা? গুরুত্বপূর্ণ তিনটি তথ্য আপনাকে দিয়ে রাখি। প্রথমত, যে IPL ম্যাচ চলছিল সেগুলো কিন্তু নিরাপত্তার কারণে অনির্দিষ্ট সময়ের জন্য বাতিল করা হয়েছে। এটি হলো প্রথম। দ্বিতীয় যেটা, সেটা হলো যে এই মুহূর্তে দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকের যে কার্যালয় আছে সেখানে তিন বাহিনীর প্রধানের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং NSG যে সমস্ত আধিকারিক আছেন তারা কিন্তু বৈঠক শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। এবং 3 নম্বর যেটা, সেটা হচ্ছে হরিয়ানা এবং পাকিস্তান, অর্থাৎ যেটা পাঞ্জাব সীমান্ত হরিয়ানা সীমান্ত এলাকা, সেই এলাকায় কিন্তু সকাল থেকে বোমা বর্ষণ, সাইরেন বাজাতে দেখা যায়, গোলাগুলি বর্ষণ আসে শুরু হয় পাকিস্তানের তরফ থেকে। এর মধ্যে থেকে কিন্তু জয়শ-ই মোহাম্মদের বেশ কয়েকজন জঙ্গি তারা ভারতে ঢোকার চেষ্টা করে। BSF এবং সেনাবাহিনীর সদস্যরা তারা রুখে দেয় এবং 7 জনের মৃত্যুর কথা কিন্তু দাবি করা হচ্ছে সেনাবাহিনীর তরফ থেকে। এই যে আর কি ঘটনা, পাশাপাশি আপনি যেটা বললেন যে গতকাল থেকে যে হামলা এবং পাল্টা প্রত্যাঘাত শুরু হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, আর কি জম্মু কাশ্মীরের এলাকায় কিন্তু বেশ কিছু এলাকায় গতকাল থেকে দেখা যায় যে সন্ধ্যের পর হঠাৎ করে সাইরেন বাজে এবং বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সেখানকার গ্রামবাসীরা বলছেন যে তাদের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ইতিমধ্যেই। 17টি ধর্মস্থান, যার ভিতরে মসজিদ আছে, যার মধ্যে গুরুদুয়ারা আছে, যার ভিতরে মন্দির আছে, ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু বাসিন্দার বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং পাকিস্তানের তরফ থেকে যে ড্রোনগুলো হামলা আর কি চালানো হয় এবং যে সমস্ত রকেট লঞ্চার গুলো হয় সেগুলো কিন্তু ভারত ভূপতিত করেছে, এমনটা দাবি করা হয়েছে। এবং পাল্টাপাল্টি ভাবে শুধু তাই নয়, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, জম্মু কাশ্মীর, এই যে 4টি রাজ্য এবং এই 4টি রাজ্যের যে ভারত পাকিস্তান সীমান্ত এলাকা আছে, অর্থাৎ পশ্চিমের যে সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকাগুলিতে কিন্তু ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভারতের 27টা বিমানবন্দর কিন্তু বিমান ওঠানামা বন্ধ করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত থাকবে এই ওঠানামা, বিমান আর কি উড়ান বন্ধ থাকবে। যদিও দিল্লি এর আওতার বাইরে, দিল্লির বিমান চলাচল স্বাভাবিক আছে এবং দিল্লি, মুম্বাই সহ ভারতের যে সমস্ত ভারত পাকিস্তান রাজ্যগুলো আছে। জানতে চাচ্ছি, আপনি যেখানে বিমান ভূপাতিতের খবর বলছিলেন, এই যে ভারতের 2টি বিমান ভূপাতিতের খবর দিয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র, অথচ ভারতের পররাষ্ট্র সচিব সংবাদ সম্মেলনে এমন জবাব আসলে এড়িয়ে গেছে। এখানে ভারতের অবস্থান কি জানাবেন? যেটা ভারতের তরফ থেকে যেটা বলা হচ্ছে, ভারতের কোনো বিমান এখনো পর্যন্ত কিন্তু যে আন্তর্জাতিক আকাশ সীমা আছে সেটা লঙ্ঘন করেনি। তো স্বাভাবিকভাবেই পাকিস্তানের তরফ থেকে বা সমাজ মাধ্যমে যে সমস্ত দাবিগুলো উঠছে সেই দাবিগুলো কিন্তু ধোপে টিকছে না। যেহেতু বিমান ওঠেনি তাহলে বিমান ভূপতিত করার প্রশ্নই আসে না। ভারত যেগুলো দিয়ে হামলা করছে সেগুলো কিন্তু ড্রোন দিয়ে করছে এবং অন্যান্য যে সমস্ত আগ্নেয়াস্ত্র আছে সেই আগ্নেয়াস্ত্র দিয়ে কিন্তু এই নির্দিষ্ট লক্ষ্য তৈরি করেই সেখানে হামলা চালাচ্ছে। কোনো বেসামরিক নাগরিক বা অন্য কোনো ক্ষয়ক্ষতি কিন্তু এখনো পর্যন্ত করেনি। এটা কিন্তু ভারত চ্যালেঞ্জের সাথেই জানিয়েছে এবং বিভিন্ন সূত্র থেকে যেটা বলা হচ্ছে যে সমাজ মাধ্যমে যে সমস্ত এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সমস্ত সংবাদ পরিবেশন হচ্ছে, যে সমস্ত ছবি প্রকাশ্যে আসছে, তা কিন্তু অধিকাংশই ভুয়ো। এবং ভারতের বিদেশ সচিব তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন
যে সংবাদ মাধ্যম পুরোটাই সত্যিটা জানতে পারবে এবং সংবাদ মাধ্যমকে ভারতীয় সেনার তরফ থেকে অবশ্যই জি, সেই সমস্ত সত্যজিৎ, ছবি আপনি খোঁজ রাখতে থাকুন, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব। আমাদের সাথে যুক্ত ছিলেন কলকাতা থেকে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনা শুধু দুই প্রতিবেশী রাষ্ট্রের সংঘর্ষ নয়, এর পেছনে রয়েছে বৃহৎ শক্তিধর দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীনের বৈশ্বিক ক্ষমতার দ্বন্দ্ব। এমনটাই দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাই ভারত পাকিস্তান সংঘাতকে আর কেবল সীমান্ত বিরোধ হিসেবে দেখার সুযোগ নেই, এটি এখন যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাব বিস্তারের একটি প্রতিচ্ছবি রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। ঐতিহাসিকভাবে নিরপেক্ষ অবস্থানে থাকা ভারত এখন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা জোটের ঘনিষ্ঠ সামরিক অংশীদার হয়ে উঠেছে। আফগানিস্তান যুদ্ধ পরবর্তী বাস্তবতায় পাকিস্তানের গুরুত্ব কমে যাওয়ায় তারা আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছে চীনের ওপর। সম্প্রতি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, গেল 4 বছরে পাকিস্তানের প্রায় 80% অস্ত্র এসেছে চীন থেকে, যা আগে ছিল মাত্র 38%। 2019 সালে ভারতের বালাকোট বিমান হামলা ও পাকিস্তানের পাল্টা জবাবের সময় দুই দেশ তাদের পারমাণবিক অস্ত্র নিয়ে সরব হলেও মধ্যস্থতায় এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। এ সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ভারত পাকিস্তানের মধ্যে ভবিষ্যতে সংঘর্ষ হলে সেটি হবে মূলত নয়াদিল্লির মার্কিন ও ইউরোপীয় প্রযুক্তির বিরুদ্ধে পাকিস্তানের চীনা প্রযুক্তির লড়াই। একসময় রাশিয়া ছিল ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী। 2006 থেকে 10 সাল পর্যন্ত ভারতীয় অস্ত্রের 80% এসেছে রাশিয়া থেকে। তবে গত 4 বছরে এই হার নেমে এসেছে 38%। আবার পাকিস্তান যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে চীনের উপর নির্ভরতা বাড়িয়েছে। ফলে ইসলামাবাদের হাতে রয়েছে বেইজিং এর তৈরি আধুনিক সমরাস্ত্র। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এখন ভারতকে চীনের প্রতিপক্ষ হিসেবে প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা দিয়ে শক্তিশালী করছে। অন্যদিকে চীন পাকিস্তানকে অবিচল মিত্র হিসেবে অভিহিত করে কৌশলগত সহায়তা বাড়িয়ে চলেছে। তাই বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের অস্ত্র প্রতিযোগিতা এই অঞ্চলের নিরাপত্তাকে আরও নাজুক করে তুলেছে। ঋতু সাহা, 71। বিশ্বের 140 কোটি ক্যাথলিকের নতুন ধর্মগুরু নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট। তিনি পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে। এই প্রথম একজন আমেরিকান পোপ নির্বাচিত হলেন। সেন্ট পিটার্সের রাজত্বের 267তম উত্তরসূরিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারাও।